সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। সবাই ভালো থাকুক, বাচ্চারা সবসময় ভালো থাকুক, সেই শুভকামনা সবসময় থাকবে। আমরা নিয়মিতভাবে আবার লাইভ শুরু করেছি। আপনারা জানেন গত পরশুদিন আমরা একটা লাইভ করেছিলাম, সেখানে 3টা কমন প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আজকে আমরা একটা বিশেষ টপিকও নিয়ে এসেছি, আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিব। সাথে আমরা একটু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যেটা হলো যে জন্মগতভাবে থাইরয়েডের সমস্যা, একটু এই বিষয়টা নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব। এই জায়গাটা থেকে বিশেষ করে জন্মের পরপরেই থাইরয়েড স্ক্রিনিং করা, অর্থাৎ জন্মের পরপরেই নবজাতকের এই থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এবং এটা অত্যাবশ্যকীয়। কেন সেই বিষয়টা আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার, এত ছোট বাচ্চা, এত কম বয়স, এখনই ওর ব্লাড পরীক্ষা করবেন, ওর রক্ত নেবেন, অথবা ওর হিলের মধ্যে প্রিক করে রক্ত সংগ্রহ করবেন, এটা কেমন না? এটা কি করাই দরকার? এটা কি না করলে চলবে না? এটা কেন এত প্রয়োজন? সবসময় কিন্তু এই প্রশ্নগুলো করেন। কারণ আমরা, বিশেষ করে আমি সবসময়ই সব নবজাতকদের এই পরীক্ষাটা করতে দিয়ে থাকি এবং সবাই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে। সবাই না, যারা জানে তারা তো জানেই, কিন্তু ম্যাক্সিমাম যারা আপনারা এই বিষয়টা সম্বন্ধে অবগত না, তারা বেশি প্রশ্ন করেন। এবং এই অবগত না এরকম সংখ্যা কিন্তু প্রচুর আমার কাছে আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু ছোট করে কথা বলবো, আর আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই। যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। ভালো থাকুন, সবসময় ভালো থাকুন, আপনাদের বাচ্চারা সবসময় ভালো থাকুক, সেই শুভকামনা সবসময় থাকবে। আপনার বাচ্চা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলতে পারেন, লিখে জানাবেন। বাচ্চার বয়স লিখবেন, নাম লিখবেন এবং ওজনটা অবশ্যই লিখবেন। আর সমস্যাটা যতটা সম্ভব বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবেন, কারণ আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে এই লেখাটা দেখে আমাকে বুঝে সমস্যাটা সলভ করতে হবে। সো যদি আপনি সুন্দর করে লিখতে পারেন, সুন্দর করে আমাকে বুঝাতে পারেন, তাহলে কিন্তু সমস্যাটা সলভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। তো আমরা দেরি করব না, আমরা সহজে শুরু করি। তো নবজাতকের হাইপোথাইরয়েডিজম অর্থাৎ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ নবজাতকের থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাব আছে, থাইরয়েড হরমোনের ঘাটতি শরীরে আছে নবজাতকের। এখন নবজাতক মানে আমরা বুঝি যে জন্মের পরপরই 28 ডেজ, অর্থাৎ 28 দিনের মধ্যে যে বাচ্চাগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা নবজাতক। তো থাইরয়েডের প্রবলেম আছে কিনা এটা কিন্তু আরো আর্লি ধরার আমরা চেষ্টা করি। আমি বিশেষ করে প্র্যাকটিস করি যে এটা প্রথম 2 সপ্তাহের মধ্যে অবশ্যই ধরতে হবে, এবং প্রথম 2 সপ্তাহের মধ্যে যদি এই থাইরয়েড সমস্যা আছে কিনা এটা ধরা যায় এবং সঠিক মাত্রায় সঠিক ওষুধ যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু এই থাইরয়েড হরমোন সমস্যা, থাইরয়েড হরমোনের অভাবজনিত যে সমস্যাগুলো বাচ্চাদের হতে পারে, সমস্যা থেকে একদম পুরোপুরি বাঁচা সম্ভব এবং একটা বাচ্চা সারা জীবন একদম সাধারণ মানুষের মতো, স্বাভাবিক সুস্থ মানুষের মতো বসবাস করতে পারে। তাহলে একটু আমরা যদি পিছনে যাই, সেটা হচ্ছে যে যদি নবজাতকের থাইরয়েড হরমোনের অভাব থাকে, ঘাটতি থাকে, তাহলে সমস্যাটা কোথায়? এটা একটা মারাত্মক ব্যাপার। আসলে আমাদের শরীরের যত রকম কাজ হয়, বিপাকীয় কাজ, আমাদের ভিতরে, শরীরের ভিতরে যে যত রকম প্রসেস হয়, এই সব কিছুর জন্যই কিন্তু এই থাইরয়েড হরমোন প্রয়োজন হয়, সেটা বড়দের। আর নবজাতক বয়সে এবং ছোট শিশুদের প্রথম 3-4 বছর কিন্তু ব্রেইন ডেভেলপমেন্ট হয়, শারীরিক গ্রোথ অনেক বেশি থাকে, বিপাকীয় কার্যাবলী কিন্তু অনেক বেশি হয়। সো বুঝতেই পারছেন, নবজাতকের বৃদ্ধি অর্থাৎ শারীরিক বৃদ্ধি এবং বুদ্ধি বিকাশ অর্থাৎ ব্রেইনের বৃদ্ধির জন্য এই হরমোনটা কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে এই সমস্যাটা থাকে জন্মের পরে, তাহলে কিন্তু এই বাচ্চার শারীরিক বৃদ্ধি অনেক কম হবে, সে শর্ট স্টেচার হবে, অর্থাৎ লম্বায় কম হবে, লম্বা হবে না। তার বুদ্ধি বিকাশ কিন্তু ব্লান্টেড হয়ে যাবে, অর্থাৎ তার ব্রেইন ডেভেলপমেন্টটা কিন্তু ঠিক মতো হবে না এবং সে কিন্তু
বুদ্ধি বিকাশ যেটা, সেটা কিন্তু অনেক কম হবে। পরবর্তীতে যেটাকে আমরা বলি যে স্পেশাল চাইল্ড, বুদ্ধি প্রতিবন্ধী। অনেক সময় কানে শুনতে সমস্যা হয়, বাচ্চা কানে শুনে না, কানে না শুনলে সে কথা শিখে না, কথা বলে না, পড়াশোনায় খারাপ করে, বুদ্ধি বিকাশ খারাপ, কানে শুনছে না, পড়াশোনায় খারাপ করে। বাচ্চা সারাক্ষণ ঘুমাতে থাকে, বাচ্চা গড় করে নাক ডাকে, দেখবেন একটা কথা বললে মনে হয় যেন হার্শ সাউন্ড, অর্থাৎ কণ্ঠটা ঠিক বাচ্চাদের মতো না, বড়দের মতো খুব না, গলাটা খুব মোটা, এই ধরনের সমস্যা নেই। বিশেষ করে যাদের এই সমস্যাটা থাকে তাদের কিন্তু নবজাতক বয়সেই জন্ডিস অনেক দিন থাকে। আপনারা জানেন যে সব নবজাতকেরই কিছু জন্ডিস হতে পারে, আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস, এটা কিন্তু নর্মাল। তবে যদি থাইরয়েডের হরমোনের সমস্যা থাকে, থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে কিন্তু তাদের সেই সব বাচ্চাদের জন্ডিস অনেক দিন ধরে থাকে, এবং এই জন্ডিস বাচ্চার কিন্তু অনেক ক্ষতি করতে পারে, তাই না? তো প্রলং জন্ডিস আমাকে এটা একটা সমস্যা হতে পারে। বাচ্চা দেখবেন একদম নরম নরম তলতলে, মনে হয় মাংসপেশিগুলো অনেক নরম নরম, বাচ্চা নড়তে চায় না, হাত পা নাড়ায় না, ছড়ে না, হ্যাঁ, এই ধরনের সমস্যা কিন্তু হয়। তো বুঝতেই পারতেছেন এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু এক একটা মারাত্মক সমস্যা, তাই না? তো বিশেষ করে শারীরিক বৃদ্ধির কথা আমরা বলছি, মানসিক বিকাশের কথা বলছি, এগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে একটা শিশু বেঁচে থাকার কি মানে আছে? মানে একটা বাচ্চা যার মানসিক প্রতিবন্ধী, সে শারীরিক বৃদ্ধিটাও ভালো না, লম্বায় ছোট, সে তো সমাজের জন্য বার্ডেন হয়ে থাকবে, তাই না? তো আমরা এই শিশুদেরকে চাই না, আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক শিশুকে। তো অনেক শিশুরই কিন্তু এই জন্মগত এই হরমোনের সমস্যা, থাইরয়েড হরমোনের সমস্যা থাকে। আপনারা যদি বলেন যে কিরকম, এটার কয়জনের মধ্যে কয়জন, আমি বলবো সারা বিশ্বে যে স্টাডিগুলো হয়েছে তাতে প্রায় দেখা গেছে যে 2000 থেকে 3000 জনে একজন এই হরমোনের সমস্যায় ভুগছে। অর্থাৎ যদি 2000 থেকে 3000 বাচ্চা জন্মগ্রহণ করে, তার মধ্যে একজন, দেখেন কত কমন, মাত্র 2000 থেকে 3000-এর মধ্যেই একজন পাওয়া যায়। আমাদের বাংলাদেশে তেমন ভালো স্টাডি নাই, তবে কিছু কিছু স্টাডি বলছে যে এটা 2 লাখ থেকে 3 লাখ, সেই হিসাবে আমাদের দেশে এটা একটু বেশি ভালো। অর্থাৎ 2000 থেকে 3000-এর মধ্যে না, এটা 2 লাখ থেকে 3 লাখের মধ্যে একজন আমরা পাই। কিন্তু দেখেন এই একজন যে কি হবে সেটা তো আমরা জানি না। সেটা হতে পারে আমার বাচ্চা, হতে পারে আপনার বাচ্চা, বা অন্য কারো বাচ্চা, প্রতিবেশীর বাচ্চা, আত্মীয়দের বাচ্চা, তাই না? সো উপায় কি? আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, এবং জন্মের পরে এই যে হরমোনের ডেফিসিয়েন্সি যে উপসর্গগুলো আসে, এগুলো কিন্তু জন্মের সাথে সাথেই বোঝা যায় না। পেটে যখন থাকে মায়ের, তখন মায়ের যে শরীরে যে হরমোনটা থাকে, থাইরয়েড হরমোনটা, এই হরমোন দিয়ে বাচ্চা চলে যায়। বাচ্চা কিন্তু সঠিক বৃদ্ধি, বুদ্ধি বিকাশ, পেটে থাকা অবস্থায় কিন্তু তার সবকিছুই ঠিক থাকে মায়ের, কারণ মায়ের যে হরমোনটা আছে এই হরমোনটা প্লাসেন্টা দিয়ে গিয়ে বাচ্চার জন্য কাজ করে। কিন্তু যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের কাট অফ হয়ে গেল মা থেকে, তখন কিন্তু তার কাছে এই হরমোনটা আর নাই। তাহলে বিপদ। এখন সে যদি তার থাইরয়েড গ্ল্যান্ড এই হরমোনটা তৈরি না করে, তাহলে তার এটা ডেফিসিয়েন্সি হয়ে গেল, তার এটাতে ঘাটতি হয়ে গেল, অভাব হয়ে গেল, শরীরে থাকলো না, তাহলে কিন্তু তার পরবর্তীতে সমস্যা হবে। এখন জন্মের মুহূর্তেই, অর্থাৎ জন্মের 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে কিন্তু এই যে উপসর্গগুলো আমরা বললাম যে বাচ্চা বুদ্ধি বিকাশ বাধাগ্রস্ত হওয়া বা শারীরিক বৃদ্ধির যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু 5-6 দিনের মধ্যে কিছু বোঝা যায় না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং যেহেতু মায়ের হরমোন এতদিন কাজ করছে, তাকে কিন্তু দেখতে নর্মাল একটা বাচ্চার মতো মনে হয়। তো বুঝতেই পারছেন যে কত বড় সমস্যা। সেই জন্য আমরা যেটা করি সেটা হলো যে, যেহেতু জন্মের পর পরই বোঝা যায় না, সেই জন্য আমরা কিন্তু দেখা যায় 5 থেকে 7 দিন বয়সের মধ্যে ব্লাড নিয়ে আমরা এই থাইরয়েডের পরীক্ষাটা করতে দিই, এবং সবাইকেই আমি কিন্তু এটা করতে দিই। এখন তখন ওই যে আমরা বলছিলাম যে সবাই প্রশ্ন করে যে কেন 5 দিন 6 দিন বসে আপনি কেন এই পরীক্ষাটা করছেন শুধু শুধু? আসলে এটা অযথা না, এবং বেশিরভাগ সময় যদি ভালো থাকে তাহলে বেশি আরো প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমার বাচ্চা তো ভালো, তাহলে আপনি কেন করাইলেন? এখন এটা তো আমরা আসলে বুঝতে পারি না কোনো সিমটম দিয়ে, সেই জন্যই এটা করাতে হয়, যেটাকে বলে স্ক্রিনিং। অর্থাৎ এটা আছে কি নাই আমি করালাম, না থাকলে নাই, ভালো। কিন্তু যদি থাকে আর আমি যদি সেটা মিস করি, তাহলে কিন্তু এই বাচ্চার ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে, এবং সেটা কিন্তু তখন আপনি এসেই বলবেন যে ডাক্তার সাহেব আপনি এটা ধরতে পারলেন না, এখন আমার বাচ্চারা তো বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেল, মানসিক প্রতিবন্ধী হয়ে গেল, এখন এটা কি হবে?
এবং আরেকটা কথা বলি, এই যে উপসর্গগুলো বুদ্ধি বিকাশ, এগুলো যদি প্রথম 3 বছরের মধ্যে এগুলো যদি পিছনে পড়ে যায় সে, অর্থাৎ বুদ্ধি বিকাশটা ঠিক মতো না হয়, শারীরিক বৃদ্ধিটা ঠিক মতো না হয়, এটা কিন্তু পরে ওষুধ দিয়ে আর ঠিক করা যায় না। তাহলে বুঝছেন ব্যাপারটা। আপনাকে এই সময়ই, যদি এই সমস্যা থাকে, এই সময় চিকিৎসা করতে হবে। 3 বছর পরে আপনার ধরা পড়লো যে হ্যাঁ আমার সেই সময় থেকে থাইরয়েডের সমস্যা আছে, এখন আপনি চিকিৎসা দিলে এতদিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা কিন্তু আর রিভার্সিবল, সেটা আর কখনো ফেরত আসবে না। তাহলে এটা মারাত্মক কতটা বুঝেন আপনি, চিন্তা করেন। সুতরাং সবাই এই ব্যাপারটা ওয়াকিবহাল থাকবেন এবং সবাই জিনিসটা মাথায় নিয়ে নেন যে জন্মের পরে আপনার বাচ্চা থাইরয়েডের পরীক্ষাটা হলো কিনা। বিশেষ করে 5 থেকে 7 দিন বা 7 দিনের পরে অনেক সময় করা যায়, সে যেন এই থাইরয়েডের পরীক্ষাটা করা হয়। এই পরীক্ষাটার নাম হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা। অর্থাৎ রক্তে আমরা এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে সেটার পরিমাণটা কত সেটা দেখি। যেটা অনেক বেশি থাকে, বিশেষ করে 20-এর বেশি থাকে, তাহলে ওষুধ শুরু করতে হয় খুব দ্রুত। অনেক সময় 10-এর বেশি থাকলে আমরা আবার একবার রিপিট করে দেখি, কিন্তু যদি 20-এর বেশি থাকে তাহলে কিন্তু সাথে সাথে ওষুধ শুরু করতে হবে। এবং একটু আগে বলছিলাম যে যদি এটা 2 সপ্তাহের মধ্যে ধরা যায় এবং যদি 2 সপ্তাহের মধ্যে ওষুধটা শুরু করা যায়, তাহলে কিন্তু এই বাচ্চাটা পরবর্তীতে একজন সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হবে এবং স্বাভাবিক মানুষের মতো লাইফ লং বেঁচে থাকবে, তার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আর্লি ধরা না যায় তাহলে কিন্তু প্রবলেম। বিশেষ করে যদি 2-3 বছর দেরি হয়ে যায় তাহলে তো আর কিছু করারই থাকে না। সো অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে বা যাদের ডেলিভারি হবে ইমিডিয়েট কিছুদিনের মধ্যে, বা আপনি যদি নিজে এরকম রোগী হয়ে থাকেন, এরকম প্রেগনেন্ট হয়ে থাকেন, মা হবেন এরকম চিন্তা করে থাকেন, অবশ্যই মাথায় কিন্তু এটা রাখবেন যে আমার বাচ্চা যাই থাকুক না কেন, ভালো থাকুক খারাপ থাকুক, যা ইচ্ছা তাই হোক, কিন্তু 5-6 দিন বয়সের পরে আমরা অবশ্যই থাইরয়েডের পরীক্ষাটা করব। ঠিক আছে? তাইলে থাইরয়েডের পরীক্ষা করলে আমরা প্রথমেই এটা বুঝে যেতে পারবো যে এই বাচ্চার এই সমস্যাটা আছে। তাহলে আমরা খুব দ্রুত এই ওষুধটা শুরু করতে পারবো। আর ওষুধটা শুরু করলে যদি এটা ঠিক মতো খাওয়ানো হয় তাহলে কিন্তু সে ভালো হবে। এখন আপনার হয়তো একটা প্রশ্ন মনে মাথায় অলরেডি চলে আসছে যে এটা কি কখনোই ভালো হবে না, এটা কি সারা জীবনই ওষুধ খেতে হবে? যদি জন্মগতভাবে ঘাটতি হয়, যেটাকে আমরা বলছি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, তাহলে বেশিরভাগ সময় কিন্তু এটা সারা জীবন ওষুধ খেতে হয়। ভয়ের কিছু কারণ নেই, আমরা তো প্রতিদিন ভাতও খাই, তাই না? প্রতিদিনই তো আমাদের ভাত খেতে হয়, আমাদের খাবার খেতে হয়। সেরকম যে এটা আমার শরীরে যেহেতু নাই, সারা জীবন আমি এটা খাবো, সমস্যা কি? সকালবেলা খালি পেটে ওষুধটা খেতে হয়, ঘুম থেকে উঠে একবার করে খাবো, কোনো সমস্যা নেই। এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই। এটাকে স্বাভাবিক জীবনের একটা অংশ হিসেবে নিলে আর কোনো সমস্যা নেই। তবে কখনো কখনো 2-3 বছরের পরে যখন ব্রেন ডেভেলপমেন্টটা মোটামুটি হয়ে যায়, তারপরে অনেক সময় আমরা এটাকে ডোজ কমিয়ে অথবা বন্ধ করে পরীক্ষা করে দেখি যেটা কি টেম্পোরারি অস্থায়ী ভিত্তিতে ছিল কিনা। যদি অস্থায়ী হয় তখন দেখা যায় যে হ্যাঁ ওষুধটা কমে গেছে কিন্তু ভালো আছে। কিন্তু আমরা প্রথম 2-3 বছর যখন ব্রেন ডেভেলপমেন্টটা হয় সাধারণত, তখন এই রিস্কটা নিই না, এই সময়টা আমরা ওষুধটা চালু রাখি। তো বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি কতটা বুঝতে পেরেছি জানি না, আমি জাস্ট গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি যে জন্মগতভাবে যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে এই বাচ্চাদের কি সমস্যা হতে পারে, এবং এই যে থাইরয়েড স্ক্রিনিং যে টেস্টটা, এই টেস্টটা করাটা কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের সামান্যতম উপকার হয় সেটাই হচ্ছে আমার শুভকামনা। পদ্ম পিঙ্কি আমাদের সাথে যুক্ত হয়েছেন। পদ্ম পিঙ্কি একটা প্রশ্ন করেছেন, স্যার আমার বাচ্চার 18 মাস, প্রিমেচুর, বেবি ওজন 7 কেজি, ওর ঘামাচি বের হয়েছে। গরমে ঘামাচি একটা বিশেষ ব্যাপার এবং এটা গরমের জন্যই হয়ে থাকে। তো ঘামাচির মেইন চিকিৎসাটা কিন্তু আসলে এই বাচ্চাকে ঠান্ডা পরিবেশে রাখা। ঠিক আছে? এটা তবে ট্যালকাম পাউডার, যেগুলো ঘামাচি পাউডার পাওয়া যায়, সেগুলো কিন্তু ব্যবহার করা যায় যদি বাচ্চার অ্যালার্জি না হয়। অর্থাৎ এই পাউডারটা যদি গায়ে দিলে কোনো র্যাশ না ওঠে, চুলকানি না বাড়ে, অথবা এটা নাকে মুখে গেলে যদি বাচ্চার কাশি শ্বাসকষ্ট বেড়ে না যায়, তাহলে কিন্তু পাউডারও ব্যবহার করা যায়। এছাড়া কিছু হার্বাল পদ্ধতি আছে, অনেকে আলু লাগাতে দেখা যায়, এটাও বেশ ভালোই কাজ করে। আলুটা একটু কুলকুল, চামড়ার আর্দ্রতা মেনটেন করে, ফলে অনেক সময় দেখা যায় যে নিম ব্যবহার করে অনেকে। ঘামাচির জন্য আলাদা তেল পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। ওষুধ খুব বেশি দরকার নেই। মেইন চিকিৎসাটা আমি আগেও বলছি যে একটাই, সেটা হলো যে বাচ্চাকে একটু কুলকুল এনভায়রনমেন্টে রাখেন, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে যায়। প্রিয়ঙ্কদা মিত্র উনি প্রশ্ন করেছেন, স্যার আমার বেবির FT4 2.3, TSH 4.98, বয়স কত? বয়স জানলে একটু ভালো হতো।
FT4টা ইউনিটটা আমাকে লাগবে, কারণ 2.3 এটা ইউনিট কি মানে কোন ইউনিটে, মাইক্রো, পিকো, মোল বা কিছু এরকম। হ্যাঁ, আপনি একটা মেসেজে ডিটেলস রিপোর্টটা আমাকে দিতে পারেন, এটা কপি করে অ্যাটাচ করতে পারেন, তাহলে আমি বলতে পারবো। হ্যাঁ, এটা ইউনিট লাগবে, এটা বিভিন্ন ইউনিটে করা হয়, এক এক ল্যাবে এক এক ধরনের ইউনিট দিয়ে করা হয়, যেমন টিএসএস ট্রান্সফার মাইক্রোগ্রাম দিয়ে করা হয়, FT4টা পিকোমোল দিয়ে করা হয়, আবার অন্য ইউনিট দিয়েও ব্যবহার করা হয়। আপনি রিপোর্টটা আমাকে দেখান, রিপোর্টটা ছবি তুলে অ্যাটাচ করে দেন বা আমাকে মেসেজে দেন, তাহলে আমি বুঝতে পারবো কি অবস্থা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। যাওয়ার আগে সবাইকে অনুরোধ করবো যে লাইভটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে উৎসাহিত হবে। শেয়ার করলে আরো অনেক মানুষের কাছে এটা পৌঁছাবে এবং অনেক মানুষ এই ইম্পর্টেন্ট তথ্যগুলো জানতে পারবে। সবাই ভালো থাকুন, ভালো থাকুক আপনাদের সন্তান।